পোশাক খাতে বিক্ষোভ থামাতে সেই পুরনো কৌশল। বদলি পদোন্নতি নিয়ে ব্যস্ত পুলিশ কর্মকর্তারা। 16 বছরের ধ্বংসস্তূপ থেকে দেশটাকে টেনে তুলতে হচ্ছে বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম। আন্দোলন দমনে 2 হাতে পিস্তল চালানো সেই রুবেল গ্রেফতার। অপরিকল্পিত উন্নয়নে বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে চট্টগ্রাম। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বিভিন্ন দাবি আদায়ে গাজীপুর ও সাভারের আশুলিয়ায় টানা 2 সপ্তাহে শ্রমিক বিক্ষোভ তৈরি পোশাক শিল্প বিপর্যস্ত হয়ে পড়েছে। শুরুতে শ্রমিকদের দাবিকে পাত্তা না দিয়ে উস্কানিদাতা, বহিরাগত হামলাকারী ও জুট ব্যবসায়ীদের দায়ী করেন মালিক পক্ষের নেতারা। তারপরও পরিস্থিতির উন্নতি না হলে শ্রমিকদের দাবি আংশিকভাবে মেনে নেওয়া হয়। ততদিনে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত মাসে তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ খাতের শ্রমিকেরা বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভে নামেন। এ খাতের উদ্যোক্তারা নিজ নিজ কারখানা শ্রমিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে কিছু দাবি মেনে নেন। ফলে সপ্তাহখানেকের মধ্যে ওষুধ খাতের পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। আর পোশাক শিল্পে উল্টো চিত্র, পরিস্থিতির উন্নতি না হয়ে বরং খারাপ হচ্ছে। গত বৃহস্পতিবার পর্যন্ত সাভার, আশুলিয়া ও গাজীপুরে 94টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এর বাইরে 150 কারখানায় ওই দিন উৎপাদন ব্যাহত হয়। তৈরি পোশাক খাতের চলমান অস্থিরতার কেন্দ্রবিন্দু হচ্ছে আশুলিয়া। এখানে দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের কারখানার অবস্থান। একই সঙ্গে বিজিএমই এর কয়েকজন সাবেক সভাপতি ও বিদায়ী সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী মালিকদের কারখানাও আছে এখানে। এই মালিকেরাই মজুরিসহ অন্যান্য আন্দোলন নিয়ন্ত্রণে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কলকাঠি নাড়েন। পোশাক শিল্পে 2 সপ্তাহ ধরে চলমান অস্থিরতা নিরসন না হওয়ার জন্য মালিক পক্ষের পুরনো কৌশলকেই দায়ী করছেন শ্রমিক নেতারা। তারা বলছেন, গত 1.5 দশকে স্থানীয় মাস্তান দিয়ে ভয়ভীতি ও মারধর এবং মামলা গ্রেফতার করে শ্রমিক বিক্ষোভ বা আন্দোলন দমন করেছে মালিকপক্ষ। এমনকি দেশি বিদেশি ষড়যন্ত্র তত্ত্ব সামনে নিয়ে আসা হয়। এবারও শ্রমিকদের দাবি পাশ কাটিয়ে পুরনো কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে মালিকপক্ষ। তবে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেটি সম্ভব হয়নি। তবে পোশাক শিল্পের মালিকেরা মনে করেন, বর্তমান অস্থিরতার পেছনে বড় কারণ জুট ব্যবসায়ের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় রাজনীতিকদের দ্বন্দ্ব। তারাই শ্রমিকদের উস্কে দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী আগের মতো ভূমিকা রাখতে না পারায় উপস্থিতি জটিল হয়েছে। বিদায়ী আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বিজিএমই এর বর্তমান ও সাবেক কয়েকজন নেতা আত্মগোপনে থাকায় নেতৃত্বেও কিছুটা দুর্বলতা রয়েছে। দেশের পণ্য রপ্তানির 80% বেশি তৈরি পোশাক খাত থেকে আসে। কোটা সংস্কার আন্দোলন ও পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে গত 2 মাসে কয়েক দফা উৎপাদন ও রপ্তানিতে বাধাগ্রস্ত হয় এই খাতটিতে। সেই ধাক্কা কাটিয়ে না উঠতেই শুরু হয় অস্থিরতা। এতে তৈরি পোশাকের বিদেশি ক্রেতারা উদ্বিগ্ন। তারা আগামী মৌসুমের 25% পর্যন্ত ক্রয়াদেশে অন্যত্র সরিয়ে নিতে পারে বলে আশঙ্কা করছেন তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকটা বিপর্যয়ের মধ্যে দেশের পুলিশি ব্যবস্থা।
1 মাস পার হলেও পুলিশি ব্যবস্থা এখনও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসেনি। বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মনোযোগ বা কার্যক্রম মূলত বদলি, পদোন্নতি ও পদায়ন ঘিরে। এই ক্ষেত্রে পুলিশের সাবেক ও বর্তমান 7-8 জন কর্মকর্তার একটি গ্রুপ অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই গ্রুপ বিগত সময়ে বঞ্চিত কর্মকর্তাদের তালিকা করছে। কে কোন থানার ওসি হবেন, কে কোন জেলার পুলিশ সুপার হবেন, রেঞ্জের উপমহাপরিদর্শক, ডিআইজি পদে করা যাবেন, সেটা ঠিক করছে এই গ্রুপ। এক্ষেত্রে পেশাদারত্ব কম গুরুত্ব পাচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় বিবেচনায় পদোন্নতি পেয়েছেন, ঢাকায় চাকরি করেছেন এমন কর্মকর্তারাও বঞ্চিত দাবি করছেন। আবার বিগত সরকারের সময়েও বিভিন্ন অপরাধে জড়িত শাস্তি পেয়েছেন এমন কর্মকর্তারাও একই দাবি করে সুবিধা নিচ্ছেন। এমন ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগও উঠছে। এক পর্যায়ে বিজ্ঞপ্তি জারি করে ঘুষ লেনদেন না করার অনুরোধ জানাতে বাধ্য হয় পুলিশ সদর দপ্তর। 31 আগস্ট পুলিশ সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে বলেছেন, একটি চক্র পুলিশ সদস্যের বিভিন্ন ইউনিটে বদলির ভয় দেখিয়ে অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশ ডিএমপি সূত্রে জানা গেছে, 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার আগে 6 আগস্ট রাতে পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় মঈনুল ইসলামকে। এরপর থেকে এ পর্যন্ত পুলিশে বদলি, পদোন্নতি নিয়ে অন্তত 22টি আদেশ জারি করা হয়েছে। এতে 4 শতাধিক বদলি ও পদোন্নতি দেওয়া হয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে অন্তত 13 জনকে। চাকরি ফিরে পেয়েছেন 5 জন। এছাড়া ডিএমপি সদর দপ্তর আলাদা করে কয়েক হাজার পুলিশ সদস্যকে পদায়ন করেছে। অতীতে নানা অপরাধ বা অপেশাদার কার্যক্রমে জড়িত ছিলেন এবং শেখ হাসিনা সরকারের সময়ে বঞ্চিত ছিলেন এমন কর্মকর্তাদের কেউ কেউ এখন প্রভাবশালী হয়ে ওঠার উদ্বিগ্ন অনেকে। একাধিক কর্মকর্তা নাম প্রকাশ করার শর্তে বলেন, মাঠ পর্যায়ে পুলিশি কার্যক্রমকে পুরোপুরি চালু করার কার্যক্রমের চেয়ে পুলিশ সদর দপ্তর বেশি ব্যস্ত পদোন্নতি ও পদায়ন নিয়ে। এখন পর্যন্ত যে তৎপরতা দেখা যাচ্ছে তাতে অনেক পেশাদার কর্মকর্তা বঞ্চনার শিকার হয়েছেন। এর মধ্যে শেখ হাসিনা সরকারের সময়ে বঞ্চনার শিকার কর্মকর্তারাও আছেন। কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন নাহিদ। বর্তমানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচারণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি। দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও মন্ত্রণালয়গুলোর সংস্কার নিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়া আমার জন্য বড় কিছু নয়। সবচেয়ে বড় বিষয় হলো স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন, যেটা মানুষের কল্পনার বাইরে ছিল। ছাত্রদের নেতৃত্বে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। পৃথিবীর ইতিহাসে এটি এক অভূতপূর্ব ঘটনা। এ আন্দোলনে অনেক শহীদ হয়েছেন, অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। ছাত্র জনতার উপর এত নিষ্ঠুরতা হয়েছে কেউ ভাবতেও পারেনি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর একটা বিষয় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আমরা। রাজপথে যে ভূমিকা পালন করেছি, সরকারে বসে একই কাজ করছি। আমরা সরকারের থেকে জনগণের আকাঙ্ক্ষায় প্রতিফলন ঘটাতে চাই। দায়িত্ব অনেক বেশি, তবে আমাদের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। মনে রাখতে হবে, 16 বছরের ধ্বংস স্তূপ থেকে দেশটাকে টেনে তুলতে হচ্ছে। যেখানে সেখানে সংস্কারের প্রয়োজন, তা নিয়ে কাজ শুরু হয়েছে। অনেক রক্তের বিনিময়ে আমরা এখানে এসেছি। সেই রক্তের প্রতিদান দেওয়াটা বড় প্রতিশ্রুতির জায়গা।
এই যে দায়িত্ব ও ভার তা প্রতিনিয়ত নিজেকে ভাবায়। একদিকে ভাই হারানোর বেদনা, অন্যদিকে অভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষা, এজন্য দায়বদ্ধতা বেশি কাজ করে। রাজশাহীর বোয়ালিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে 2 হাতে পিস্তল নিয়ে গুলি চালানো যুবলীগ নেতা জাহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাত 1:45টায় কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ.ন.ম ইমরান খান জানিয়েছেন। তিনি বলেন, গত 5 আগস্ট বোয়ালিয়া এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা ও গুলি বর্ষণের ঘটনার অস্ত্রধারী সন্ত্রাসী জহিরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করা হয়েছে। 5 আগস্ট স্থানীয় যুবলীগ নেতা রুবেলকে বোয়ালিয়ার আলুপট্টি মোড়ে 2 হাতে 2টি অস্ত্র নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর গুলি করতে দেখা গিয়েছিল। সেখানে সেদিন 8 জন ছাত্র নিহত হন বলে জানা গেছে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ক্ষমতার পালাবদলের পর থেকে অস্ত্রধারী রুবেল পলাতক ছিলেন। এর মধ্যে কুমিল্লার দাউদকান্দি থেকে রুবেলকে গ্রেফতারের কথা জানালো র্যাব। জানা গেছে, রুবেলের বাড়ি রাজশাহীর লক্ষ্মীপুরের চণ্ডীপুর এলাকায়। তিনি রাজশাহী মহানগর যুবলীগের নেতা। 5 নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন করেছিলেন তিনি। অপরিকল্পিতভাবে নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে ক্রমশ বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে চট্টগ্রাম। অপরিকল্পিত উন্নয়ন যখন চট্টগ্রামবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। অভিযোগে রয়েছে, নগরবাসীর সুবিধা অসুবিধা বিবেচনায় না নিয়ে এবং সঠিকভাবে সম্ভাব্যতা যাচাই না করেই উপর থেকে প্রকল্প চাপিয়ে দেওয়া হয়েছিল। মানুষের স্বাচ্ছন্দ্যের পরিবর্তে এসব প্রকল্পের মূল উদ্দেশ্যই ছিল দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে পকেট ভর্তি করা। তাছাড়া যেসব সুযোগ সুবিধার আশ্বাস দিয়ে প্রকল্প শুরু করা হয়েছিল, এখন তার সঙ্গে বাস্তবতার সামান্যই মিল খুঁজে পাওয়া যাচ্ছে। বিপুল পরিমাণ দেশি বিদেশি ঋণের টাকায় তৈরি করা প্রকল্পগুলো এখন নগরবাসীর গলার কাঁটায় পরিণত হয়েছে। নগরীর জলাবদ্ধতা নিরসনে গত 7 বছর ধরে চলমান রয়েছে 4টি ভিন্ন প্রকল্প। 14,500 কোটি টাকার এসব মেগা প্রকল্পের সুফল এখনও দৃশ্যমান নয়। বছরের যে কোনো সময় সামান্য বৃষ্টিতেই নগরীর অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গিয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গত 3 বছরে জলাবদ্ধতার সময় খাল ও অরক্ষিত নালায় পড়ে 10 জনের বেশি মানুষ মারা গেছে। 30 বছর আগেও এই নগরীতে 70টি খাল ছিল, যার মধ্যে প্রায় অর্ধেক খালই অপরিকল্পিতভাবে রাস্তাঘাট ও আবাসিক এলাকার নির্মাণের কারণে বিলুপ্ত হয়ে গেছে। এ কারণে জলাবদ্ধতা প্রকল্পের টাকা জলেই গেছে বলে মনে করেন নগরবাসী। 10,689 কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেলটি কোনো কাজে আসছে না নগরবাসীর। মূল নগরী থেকে অনেক দূরে হওয়ায় টানেল দিয়ে তেমন কিছু যানবাহন চলে না। জানা গেছে, টানেল থেকে প্রতিদিন টোল বাবদ আয় হয় গড়ে 11 থেকে 12 লাখ টাকা, কিন্তু ব্যয় হয় 37 লাখ টাকা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয় টানেলটি এখন শ্বেত হস্তিতে পরিণত হয়েছে। এবছর থেকে টানেলের জন্য নেওয়া চীনা ঋণের কিস্তি পরিশোধ শুরু করতে হবে। আয় কম হওয়ায় রক্ষণাবেক্ষণ ব্যয় অন্যান্য সেতুর আয় থেকে মেটাতে হবে। ফলে ঋণ পরিশোধে সরকারকে রাজস্ব খাত থেকে ভর্তুকি দিতে হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় 2015 সালের নভেম্বর কনস্ট্রাকশন অফ মাল্টি ল্যান্ড রোড টানেল আন্ডার দ্য রিভার কর্ণফুলী শীর্ষক টানেল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। কাজ শেষ হওয়ার কথা ছিল 2020 সালের 20 জুনে। তবে নির্মাণ কাজ উদ্বোধন করা হয় 2019 সালের 24 ফেব্রুয়ারি।
শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় প্রায় ৮,৪৪৭ কোটি টাকা, পরে ব্যয় বেড়ে হয় ১০,৬৮৯ কোটি টাকা। এর মধ্যে ৬,০৭০ কোটি টাকা ঋণ হিসেবে নেওয়া হয়েছে চীনের এক্সিম ব্যাংক থেকে।